আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায়। শহরের শ্যাকরা গাড়ি ছুটছে, তখন ছড়ছড় করে ধুলো উড়িয়ে। দড়ির চাবুক পড়ছে হাড় বের করা ঘোড়ার পিঠে। না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি। তখন কাজের এত বেশি হাঁসফাঁসানি ছিল না। রয়ে বসে দিন চলত। বাবুরা আপিসে যেতেন কষে তামাক টেনে নিয়ে পান চিবোতে চিবোতে। কেউ বা পালকি চড়ে, কেউ বা ভাগের গাড়িতে। যারা ছিলেন টাকাওয়ালা তাদের গাড়ি ছিল তকমা আটা, চামড়ার আধ ঘোমটাওয়ালা। কোচ বাক্সে কোচম্যান বসতো, মাথার পাগড়ি হেলিয়ে দুই দুই সহিস থাকত পিছনে। কোমরে চামড় বাঁধা, হেই ও শব্দে চমক লাগিয়ে দিত পায়ে চলতি মানুষকে। মেয়েদের বাইরে যাওয়া আসা ছিল দরজা বন্ধ, পালকির হাঁপ ধরানো অন্ধকারে। গাড়ি চড়তে ছিল ভারী লজ্জা। রোদ বৃষ্টিতে মাথায় ছাতা উঠত না। কোনো মেয়ের গায়ে সেমিজ বা পায়ে জুতো দেখলে সেটাকে বলতো মেম সাহেবী, মানে লজ্জা শরমের মাথা খাওয়া। কোনো মেয়ে যদি হঠাৎ করে পড়তো পরপুরুষের সামনে, ফস করে তার ঘোমটা নামতো, নাকের ডগা পেরিয়ে জিভ কেটে চট করে সে দাঁড়াতো পিঠ ফিরিয়ে। ঘরে যেমন তাদের দরজা বন্ধ, তেমনি বাইরে বেরোবার পালকিতেও। বড় মানুষের বৌঝিদের পালকির উপরে থাকতো আরো একটা ঢাকা চাপা, মোটা ঘেরা টোপের। দেখতে হতো যেন চলতি গোরস্থান। পাশে পাশে চলতো পিতলে বাঁধানো লাঠি হাতে দারোয়ানজি। ওদের কাজ ছিল দেউড়িতে বসে বাড়ি আগলানো, দাড়ি চোমড়ানো, ব্যাংকের টাকা আর কুটুম বাড়িতে মেয়েদের পৌঁছে দেওয়া। আর পার্বণের দিনে গিন্নিকে বন্ধ পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা। দরজায় ফেরিওয়ালারা পর্যন্ত আসতো বাক্স সাজিয়ে। তাতে শিবনন্দনেরও কিছু মুনাফা থাকতো। আর ছিল ভাড়াটে গাড়ির গাড়োয়ান। বখরা নিয়ে বনিয়ে থাকতে সে নারাজ হতো। তখনই সে দেউড়ির সামনে বাঁধিয়ে দিত বিষম ঝগড়া। আমাদের পালোয়ান জমাদার শোভারাম থেকে থেকে বাঁও কষত, মুগুর ভাজতো মস্ত ওজনের, বসে বসে সিদ্ধি খুঁটত, কখনো বা কাঁচা শাকসুদ্ধ মূলো খেত আরাম করে। আর আমরা তার কানের কাছে চিৎকার করে বলে উঠতাম, রাধা কৃষ্ণ। সে যতই হা হা করে দুহাত তুলত, আমাদের জেদ ততই বেড়ে উঠত। ইষ্ট দেবতার নাম শোনাবার জন্য ওই ছিল তার ফন্দি। তখন শহরে না ছিল গ্যাস, না ছিল বিজলি বাতি। কেরোসিনের আলো পড়ে যখন এলো, তার তেজ দেখে তো আমরা অবাক। সন্ধেবেলা ঘরে বসে ফরাস চালিয়ে দিয়ে যেত রেড়ির তেলের আলো। আমাদের পড়বার ঘরে চলতো 2 সলতের একটা সেজ। মাস্টারমশাই মিটমিটে আলোয় পড়াতেন প্যারিস সরকারের ফার্স্ট বুক। প্রথমে উঠতো হাই, তারপর আসতো ঘুম, তারপর চলতো চোখ রগরগানি। বারবার শুনতে হতো মাস্টারমশাইয়ের অন্য ছাত্র সতীন সোনার টুকরো ছেলে, পড়ায় আশ্চর্য মন, ঘুম পেলে চোখে নস্যি ঘষে। আর আমি, সে কথা বলে কাজ নেই। সব ছেলের মধ্যে একলা মূর্খ হয়ে থাকার মতো বিশ্রী ভাবনাতেও আমাকে চিতিয়ে রাখতে পারত না। রাত 9টা বাজলেই আমার ঘুমের ভাবনাতে ঘোরে ঢুলু ঢুলু চোখ। ছুটি পেতুম। বাহির মহল থেকে বাড়ির ভিতরে যাওয়ার সরু পথ ছিল খড়খড়ির আবরু দেওয়া। উপর থেকে ঝুলতো মিটমিটে আলোর লণ্ঠন। চলতো আর মন বলতো, কি জানি কিসে পিছু নিয়েছে। পিঠ উঠতো শিউরে। তখন ভূত প্রেত ছিল গল্পে গুজবে, ছিল মানুষের মনের আনাচে কানাচে। কোনো দাসী হঠাৎ করে শুনতে পেত শাকচুন্নির নাকের সুর আর দরাম করে পড়তো আছাড় খেয়ে। ওই মেয়ে ভূতটা ছিল সবচেয়ে বদমেজাজি। তার লোভ ছিল মাছের পরে। বাড়ির পশ্চিম কোণে ঘন পাতাওয়ালা বাদাম গাছ, তারই এক ডালে পা আর অন্য ডালে আরেক পা রেখে অন্য পাটা তেতলার কার্নিশের ওপর তুলে দাঁড়িয়ে থাকে একটা কোন মূর্তি। তাকে দেখেছে বলবার লোক তখন বিস্তর ছিল, মেনে নেবার লোকও কম ছিল না।
দাদার এক বন্ধু যখন গল্পটা হেসে উড়িয়ে দিতেন, তখন চাকরেরা মনে করতো লোকটার ধর্মজ্ঞান একটুও নেই, দেবে একদিন ঘাড় মটকিয়ে, তখন বিদ্যে যাবে বেরিয়ে। সে সময়টাতে হাওয়ায় হাওয়ায় আতঙ্ক এমন জাল ফেলেছিল যে টেবিলের নিচে পা রাখলেও মনে হতো পা সুরসুর করছে। তখনও জলের কল বসেনি। বেহারা বাঁখে করে কলসি ভরে মাঘ ফাগুনের গঙ্গার জল তুলে আনত। একতলার অন্ধকার ঘরে সারি সারি ভরা থাকতো বড় বড় জালার সারা বছরের খাবার জল। নিচের তলায় সেই সব স্যাঁতস্যাঁতে এঁধো কুটুরিতে গা ঢাকা দিয়ে যারা বাসা করেছিল, কে না জানে। তাদের মস্ত হাঁ, চোখ দুটো বুকে, কান কুলোর মতন, পা দুটো উল্টো দিকে, সেই ভুতুরে ছায়ার সামনে দিয়ে যখন বাড়ির ভিতরের বাগানে যেতুম, তোলপাড় করতো বুকের ভিতরটা, পায়ে লাগাতো তারা। তখন রাস্তার ধারে ধারে বাঁধানো নালা দিয়ে জোয়ারের সময় গঙ্গার জল আসতো। ঠাকুরদার আমল থেকে সেই নালার জলের বরাদ্দ ছিল আমাদের পুকুরে। যখন কপাট টেনে দেওয়া হতো, ঝরঝর কলকল করে ঝর্ণার মতো জল ফেনিয়ে পড়তো। মাছগুলো উল্টো দিকে সাঁতার কাটবার কসরত দেখাতো। দক্ষিণের বারান্দার রেলিং ধরে অবাক হয়ে তাকিয়ে থাকতাম। শেষকালে এলো সেই পুকুরের কাল ঘনিয়ে। পড়লো তার মধ্যে গাড়ি গাড়ি রাবিশ। পুকুরটা বুঝে যেতেই পাড়া গায়ে সবুজ ছায়া পড়া আয়নাটা যেন সরে গেল। সেই বাদাম গাছটা এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু অমন পা ভাগ করে দাঁড়াবার সুবিধে থাকতেও সেই বিম্বদত্তের ঠিকানা আর পাওয়া যায় না। ভিতরের আলো বাইরের আলো বেড়ে গেছে। পালকিখানা ঠাকুরমাদের আমলের, খুব দরজার বহর তার, নবাবী ছাদের। ডান্ডা দুটো ৮ জন বেহারার কাঁধের মাপের, হাতে সোনার কাঁকন, কানে মোটা মাকড়ি, গায়ে লাল রঙের হাত কাটা মির্জাই পরা বেহারার দল সূর্য ডোবার রঙিন মেঘের মতো সাবেক ধন দৌলতের সঙ্গে সঙ্গে গেছে মিলিয়ে। এই পালকিখানার গায়ে ছিল রঙিন লাইনে আগঝোঁক কাটা, কতক তার গেছে ক্ষয়ে, দাগ ধরেছে যেখানে সেখানে, নারকলের ছোবরা বেরিয়ে পড়েছে ভিতরের গদি থেকে। এ যেন এককালের নাম কাটা আসবাব, পড়ে আছে খাতাঞ্চি খানার বারান্দার এক কোণে। আমার বয়স তখন ৭-৮ বছর। এই সংসারের কোনো দরকারি কাজে আমার হাত ছিল না, আর ওই পুরনো পালকিটাকেও সকল দরকারি কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এই জন্যই মনে হয় ওর উপর আমার এতটা মনের টান ছিল। ও যেন সমুদ্রের মাঝখানের একটা দ্বীপ, আর আমি ছুটির দিনের রবিনসন ক্রুশো, বন্ধ দরজার মধ্যে ঠিকানা হারিয়ে চারদিকের নজরবন্দি এড়িয়ে বসে আছি। তখন আমাদের বাড়ি ভরা ছিল লোক, আপন পর কতক তার ঠিকানা নেই। সামনের উঠোন দিয়ে প্যারিদাসি ধামা কাঁখে করে বাজারে নিয়ে আসছে তরি তরকারি। দুখন বেহারা বাঁক কাঁধে গঙ্গার জল আনছে। বাড়ির ভিতরে চলেছে তাঁতিনীর নতুন ফ্যাশন পেরে শাড়ির সওদা করতে। মাইনে করা যে দিনুশাকরা গলির পাশের ঘরে যে বসে হাঁপড়ে ফুসফুস করে বাড়ির ফরমাস খাটত, সে আসছে খাতাঞ্চি খানার কানে পালকের কলম গোজা কৈলাস মুখুর্জের কাছে পাওনার দাবি জানাতে। উঠোনে বসে টং টং আওয়াজে পুরনো লেপের তুলো ধুনছে ধনুরি। বাইরে কানা পালোয়ানের সঙ্গে মুকুন্দলাল দারোয়ানের লুটোপুটি করতে করতে কুস্তির প্যাঁচ কষছে। চটাচট শব্দে ২ পায়ে লাগাচ্ছে চাপড়। ডন ফেলছে ২০-২৫ বার ঘন ঘন। ভিখিরির দল বসে আছে বরাদ্দ ভিক্ষার আশা করে। বেলা বেড়ে যায়, রোদ্দুর ওঠে কড়া হয়ে, দেউড়িতে ঘন্টা বেজে ওঠে। পালকির দিনটা ভিতরের হিসেব মানে না। সেখানে ১২টা সেই সাবেক কালের, যখন রাজবাড়ির সিংহদ্বারে সভাভঙ্গের ডঙ্কা বাজত, রাজা যেতেন স্নানে চন্দনের জলে।
ছুটির দিন দুপুরবেলা যাদের তাঁবেদারিতে ছিলাম তারাও খাওয়া দাওয়া সেরে ঘুম দিচ্ছে। একলা বসে আছি। চলছে মনের মধ্যে আমার অচল পালকি। হাওয়ায় তৈরি বেহারাগুলো আমার মনের নিমাক খেয়ে মানুষ। চলার পথটা কাটা হয়েছে আমারই খেয়ালে। সেই পথে চলছে পালকি, দূরে দূরে দেশে দেশে। সে সব দেশের বই পড়া নাম আমারই লাগিয়ে দেওয়া। কখনো বা তার পথটা ঢুকে পড়েছে ঘন বনের ভিতর। বাঘের চোখ জলজল করছে সেখানে, গা করছে সমসম। সঙ্গে আছেন বিশ্বনাথ শিকারী। বন্দুক ছুটল, তুম। ব্যাস, সব চুপ। তারপরে এক সময় পালকির চেহারা বদলে গিয়ে হয়ে ওঠে ময়ূরপঙ্খী। ভেসে চলে সমুদ্রে, ডাঙা যায় না দেখা। দাঁড় পড়তে থাকে ছপ-ছপ ছপ-ছপ। ঢেউ উঠতে থাকে দুলে দুলে ফুলে ফুলে। ময়লারা বলে ওঠে, সামাল সামাল, ঝড় উঠছে। হালের কাছে আব্দুল মাঝি। ছুচুলো তার দাড়ি, গোফ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি। সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল, একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে করে মাছ ধরতে গেছে। হঠাৎ এলো কালবৈশাখী, ভীষণ তুফান, নৌকো ডোবে ডোবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ঝাঁপিয়ে পড়ল জলে, সাঁতরে উঠল চরে, কাছি ধরে টেনে তুলল তার ডিঙি। গল্পটা এত শিগগিরই শেষ হলো। আমার পছন্দ হলো না। নৌকোটা ডুবলো না, অমনি বেঁচে গেল। এ তো গপ্পই নয়। বারবার সে বলতে লাগলুম, তারপর? সে বলল, তারপর সে এক কাণ্ড দেখি, নেকড়ে বাঘ, ইয়া বড় তার গোফ জোড়া। ঝড়ের সময় সে উঠেছিল ও পারে গঞ্জের ঘাটের পাকুড় গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ ভেঙে পড়লো পদ্মায়। বাঘ ভায়া ভেসে যায় আর কি জলের তোড়ে। খাবি খেতে খেতে উঠলো এসে চড়ে। তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লল টকটকে জিভ থেকে নাল ঝরতে লাগলো। বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, আও বাছা। সে সামনে দুপা তুলেই আমি দিলুম তার গলায় ফাঁস আটকে। ছাড়াবার জন্য সে যতই ছটফট করে ততই ফাঁস এঁটে গিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললাম, আব্দুল, সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে, তার বাপের সাথে কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে দিলেম অন্তত 20 ক্রোশ রাস্তা। গোগো করতে থাকে, পেটে দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছে দিলে। তারপরেরকার কথা জিজ্ঞেস করো না গো বাবা, জবাব মিলবে না। আমি বললাম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের উপর তার নাকের ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে শুয়ে সে যখন রোদ পোহায়, মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবিলা করা যেত, লাইসেন্স ফুরিয়ে গেছে। কিন্তু মজা হলো, একদিন কাঁচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে বাঁখারি চাচ্ছে। তার ছাগলছানা পাশে বাঁধা। তখন নদীর থেকে উঠে কুমিরটা পাঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে দিয়ে চলল। বেদিনী একেবারে লাফ দিয়ে বসলো তার পিঠের উপরে। দা দিয়ে ওই দানগিরগিটির গলায় পোঁচের উপর পোঁচ লাগাতে লাগলো। ছাগলছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়লো জলে। আমি ব্যস্ত হয়ে বললাম, তারপরে? আব্দুল বললে, তারপরেকার খবর তলিয়ে গেছে জলের তলায়। তুলে আনতে দেরি হবে। আসছেবার যখন দেখা হবে চর পাঠিয়ে খোঁজ নিয়ে আসবো। কিন্তু আর তো সে হাসেনি।
হয়তো খোঁজ নিতে গেছে। এই ছিল পালকির ভিতরে আমার সফর। পালকির বাইরে একদিন ছিল আমার মাস্টারি, রেলিংগুলো আমার ছাত্র, ভয়ে থাকতো চুপ। একটা ছিল ভারী দুষ্ট, পড়াশোনায় কিছুতেই মন নেই, ভয় দেখায় যে বড় হলে কুলিগিরি করতে হবে, মার খেয়ে খেয়ে আগাগোড়া দাগ পড়ে গেছে, দুষ্টুমি থামতে চায় না, কেননা থামলে যে চলে না, খেলা বন্ধ হয়ে যায়। আরো একটা খেলা ছিল আমার কাঠের শিঙিকে নিয়ে। পুজোয় বলিদানের গল্প শুনে ঠিক করেছিলাম শিঙিকে বলি দিলে খুব একটা কাণ্ড হবে। পিঠে কাঠি দিয়ে অনেক কোপ দিয়েছি, মন্তর বানাতে হয়েছিল, নইলে পুজো হয় না। শিঙ্গি মামা কাটুন, আন দিবসের পাটুন, উলু কুটু তুলু কুটু, ঢ্যাম কুরুকুর ঢ্যাম কুরুকুর, আখরোট বাখরোট, খটখট খটাস, পটপট পটাস। এর মধ্যে প্রায় সব কথাই ধার করা, কেবল আখরোট কথাটা আমার নিজের। আখরোট খেতে ভালোবাসুন কিনা খটাস শব্দটা থেকে বোঝা যাবে আমার খাড়াটা ছিল কাঠের, আর পটাশ শব্দে সে জানিয়ে দিচ্ছে সে খাড়া মজবুত ছিল না। কাল রাত্রি থেকে মেঘের কামাই নেই, কেবলই চলছে বৃষ্টি। গাছগুলো বোকার মতো জবুথুবু হয়ে রয়েছে, পাখির ডাক বন্ধ। আজ মনে পড়ছে আমার ছেলেবেলাকার সন্ধেবেলা। তখন আমাদের ওই সময়টা কাটতো চাকরদের মহলে। তখনও ইংরেজি শব্দের বানান আর তার মানে মুখস্থর বুক ধরা সন্ধেবেলা ঘাড়ে চেপে বসেনি। সেজ দাদা বলতেন, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপর ইংরেজি শেখার পত্তন। তাই তখন আমাদের বয়সী স্কুলের সব পড়ুরা যখন গড়গড় করে আউড়ে চলেছে, আই এম আপ, আমি হই উপরে, হি ইজ ডাউন, তিনি হন নিচে, তখনও বিএ ডি ব্যাট এম এ ডি ম্যাট পর্যন্ত আমার বিদ্যে পৌঁছয়নি। নবাবী জবানিতে চাকর নকরদের মহলকে তখন বলা হতো তোষাখানা। যদিও সেকেলে আমিরি দশা থেকে আমাদের বাড়ি নেমে পড়েছিল অনেক নিচে, তবু তোষাখানা, দফতরখানা, বৈঠকখানা নামগুলো ছিল ভিত আঁকড়ে। সেই তোষাখানার দক্ষিণ ভাগে বড় একটা ঘরে কাচের সেজে রেড়ির তেলে আলো জ্বলছে মিটমিট করে। গণেশ মার্কা ছবি আর কালী মায়ের পট রয়েছে দেয়ালে, তারই আশেপাশে টিকটিকি রয়েছে পোকা শিকারে। ঘরে কোনো আসবাব নেই, মেঝের উপর একখানা ময়লা মাদুর পাতা। জানিয়ে রাখি, আমাদের চাল ছিল গরিবের মতো, গাড়ি ঘোড়ার বালাই ছিল না বললেই হয়। বাইরের কোণের দিকে তেঁতুল গাছের তলায় ছিল চালা ঘরের একটা পালকি গাড়ি আর একটা বুড়ো ঘোড়া। পরনের কাপড় ছিল নেহাত সাদাসিধে, অনেক সময় লেগেছিল পায়ে মোজা উঠতে। যখন ব্রজেশ্বরের ফর্দ এড়িয়ে জলপানে বরাদ্দ হলো পাউরুটি আর কলা পাতায় মোড়া মাখন, মনে হলো যেন আকাশ হাতের নাগালে পাওয়া। সাবেককালের বড় মানুষের ভগ্নদশা সহজেই মেনে নেবার তালিম চলছিল। আমাদের এই মাদুর পাতা আসলে যে চাকরটি ছিল সর্দার, তার নাম ব্রজেশ্বর। চুলে গোঁফে লোকটা কাঁচা পাকা, মুখের ওপর টান পড়া শুকনো চামড়া, গম্ভীর মেজাজ, কড়া গলা, চিবিয়ে চিবিয়ে কথা। তার পূর্বমণি ছিলেন লক্ষ্মীমন্ত, নামডা কলা। সেখান থেকে তাকে নামতে হয়েছে আমাদের মতন হেলায় মানুষ ছেলেদের খবরদারির কাজে। শুনেছি গ্রামের পাঠশালায় সে গুরুগিরি করেছে। এই গুরুমশাই ভাষা আর চাল ছিল তার শেষ পর্যন্ত। বাবুরা বসে আছেন না বলে সে বলতো অপেক্ষা করে আছেন। শুনে মনিবরা হাসাহাসি করতেন। যেমন ছিল তার গুমর, তেমনি ছিল তার সূচিবাই। স্নানের সময় সে পুকুরে নেমে উপরকার তেল ভাসা জল দুহাত দিয়ে তুলে ৫-৭ বার ঠেলে দিয়ে একেবারে ঝপ করে ডুব দিত। স্নানের পর
পুকুর থেকে উঠে বাগানের রাস্তা দিয়ে ব্রজেশ্বর এমন ভঙ্গিতে হাত বেঁকিয়ে চলতো যে কোনো মতে বিধাতার এই নোংরা পৃথিবীটাকে পাশ কাটিয়ে চলতে পারলেই তার জাত বাঁচে। চাল চলনে কোনটা ঠিক নয় এ নিয়ে তার খুব ঝোঁক ছিল, তাই নিয়ে সে কথা বলতো। এদিকে তার ঘাড়টা ছিল কিছুটা বাঁকা, তাতে তার কথার মান বাড়ত। কিন্তু ওরই মধ্যে একটা খুঁত ছিল গুরুগিরিতে। ভিতরে ভিতরে তার আহারের লোভটা ছিল চাপা। আমাদের পাতে আগে থাকতে ঠিক মতো ভাগে খাবার সাজিয়ে রাখা তার নিয়ম ছিল না। আমরা খেতে বসলে একটি করে লুচি আলগোছে দুলিয়ে ধরে জিজ্ঞাসা করত, আর দেবো কি? কোনো উত্তর তার মনের মতো সেটা বোঝা যেত তার গলার সুরে। আমি প্রায়ই বলতাম, চাইনে। তারপরে সে আর পিড়াপিড়ি করতো না। দুধের বাটিটার পরেও তার অসামাল রকমের টান ছিল। আমার মোটে ছিল না। শেলফওয়ালা একটা খাটো আলমারি ছিল তার ঘরে। তার মধ্যে একটা বড় পিতলের বাটিতে থাকতো দুধ, আর থাকতো কাঠের বারকোষে লুচি তরকারি। বিড়ালের লোভ জালের বাইরে বাতাস শুকে শুকে বেড়াতো। এমনি করে অল্প খাওয়া আমার ছেলেবেলা থেকে দিব্যেশ হয়ে গেছিল। সে কম খাওয়াতে আমাকে কাহিল করেছিল এমন বলার জো নেই। যে ছেলেরা খেতে কুসুর করতো না তার চেয়ে আমার গায়ে জোর বেশি বই কম ছিল না। শরীর এত বিশ্রী রকমের ভালো ছিল যে স্কুল পালা বা ঝোঁক যখন হয়রান করে দিত তখন শরীরে কোনো রকম জুলুমের জোরেও ব্যায়ামও ঘটাতে পারতুম না। জুতো জলে ভিজিয়ে বেড়ালুম সারাদিন, সর্দি হলো না। কার্তিক মাসে খোলা ছাদে শুয়েছি, চুল জামা গেছে ভিজে, গলার মধ্যে একটুও খুসখুসানি কাশিরও সাড়া পাওয়া যায়নি। আর পেট কামড়ানি বলে ভিতরে ভিতরে বদ হজমে যে তাগিদ একটা পাওয়া যায় সেটা বুঝতেই পারিনি। কেবল দরকার মতো মুখে জানিয়েছি মায়ের কাছে। শুনে মা মনে মনে হাসতেন, একটু ভাবনাও করতেন বলে মনে হয়। তবু চাকরকে ডেকে বলে দিতেন, আচ্ছা যা, মাস্টারকে জানিয়ে দে আজ আর পড়াতে হবে না। আমাদের সেকেলে মা মনে করতেন ছেলে মাঝে মাঝে পড়া কামাই করলে কি বা এমন লোকসান। এখনকার মায়ের হাতে পড়লে মাস্টারের কাছে তো ফিরে যেতেই হতো, তার উপরে খেতে হতো কানমলা। হয়তো বা মুচকি হেসে গিলিয়ে দিতেন ক্যাস্টর অয়েল, চিরকালের জন্য আরাম হতো ম্যামোটার। দৈবাত কখনো আমার জ্বর হয়েছে তাকে কেউ জ্বর বলতো না, বলতো গা গরম। আসতেন নীলমাধব ডাক্তার। থার্মোমিটার তখনও চোখে দেখেনি। ডাক্তার একটু গায়ে হাত দিয়েই প্রথম দিনের ব্যবস্থা করতেন ক্যাস্টর অয়েল আর উপোস। জল খেতে পেতুম অল্প অল্প, সেও গরম জল। তার সঙ্গে এলাচ দানা চলতে পারত। 3 দিনের দিন মৌরলা মাছের ঝোল আর গলা ভাত উপোসের পরে ছিল অমৃত। জ্বরে ভোগা কাকে বলে মনে পড়ে না। ম্যালেরিয়া শব্দটা শোনাই ছিল না। ওয়াক ধরানো ওষুধের রাজা ছিল ওই তেলটা, কিন্তু মনে পড়ে না কুইনিন। গায়ে ফোঁড়া কাটা ছুরির আঁচড় পড়েনি কোনোদিন। হাম বা জল বসন্ত কাকে বলে আজ পর্যন্ত জানি নে। শরীরটা ছিল একগুয়ে রকমের ভালো। মায়েরা যদি ছেলেদের শরীর নিয়ে এতটা নিরোগী রাখতে চান তাতে মাস্টারের হাত এড়াতে না পারে, তাহলে ব্রজেশ্বরের মতন চাকর খুঁজে বের করবেন। খাবার খরচার সাথে সাথে বাঁচবে ডাক্তারের খরচা। বিশেষ করে এই কলের জাঁতার ময়দা আর এই ভেজাল ঘি দেওয়া তেলের দিনে। একটা কথা মনে রাখা দরকার, তখনও বাজারে চকলেট দেখা দেয়নি। ছিল 1 পয়সা দামের গোলাপ রিউড়ি। গোলাপি গন্ধের আমেজ দেওয়া তিলে ঢাকা চিনির ডেলা আজও ছেলেদের পকেটে চটচট করে তোলে কিনা জানি নে। নিশ্চয়ই এখনকার মানে লোকের ঘর থেকে সে লজ্জায় দৌড় মেরেছে। সেই ভাজা মশলার ঠোঙা কোথায় গেল? সেই সস্তা দামে তিলে গজা সে কি এখনো টিকে আছে?
না থাকে তো তাকে ফিরিয়ে আনার দরকার নেই। ব্রজেশ্বরের কাছে সন্ধেবেলায় দিনে দিনে শুনেছি কৃত্তিবাসের সাতকাণ্ড রামায়ণটা। সেই পড়ার মাঝে এসে চলত কিশোরী চাটুজ্জে। সমস্ত রামায়ণে পাঁচালী ছিল সুর সমেত তার মুখস্থ। সে হঠাৎ আসন দখল করে কৃত্তিবাসকে ছাপিয়ে দিয়ে হু হু করে আওড়ে যেত তার পাঁচালীর পালা। ওরে লক্ষণ, এ কি অলক্ষণ, বিপদ ঘটেছে বিলক্ষণ। তার মুখে হাসি, মাথায় ঝকঝক করছে টাক, গলা দিয়ে ঝরা কাটা লাইনের ঝর্ণা সুর বাজিয়ে চলেছে। পদে পদে শব্দের মিলগুলো বেজে ওঠে যেন জলের নিচেকার নুড়ির আওয়াজ। সে সঙ্গে চলতো তার হাত পা নেড়ে ভাব বাতলানো। কিশোরী চাটুজ্জের সবচেয়ে বড় আফসোস ছিল এই যে দাদা ভাই অর্থাৎ কিনা আমি এমন গলা নিয়ে পাঁচালীর দলে ভর্তি হতে পারলুম না। পারলে দেশে যা হয় একটা নাম থাকতো। রাত হয়ে আসতো, মাদুর পাতা বৈঠক যেত ভেঙে। ভূতের ভয় শিরদাঁড়ার উপর চাপিয়ে চলে যেতুম বাড়ির ভিতরে মায়ের ঘরে। মা তখন তার খুঁড়িকে নিয়ে তাস খেলছেন। পঙ্খের কাজ করা ঘর হাতির দাঁতের মতন চকচকে, মস্ত তক্তপোষের উপর জাজিম পাতা। এমন উৎপাত বাঁধিয়ে দিতুম যে তিনি হাতের খেলা ফেলে দিয়ে বলতেন, জ্বালাতন করলে, যাও খুড়ি ওদের গল্প শোনাও গিয়ে। আমরা বাইরের বারান্দায় ঘটির জলে পা ধুয়ে দিদিমাকে টেনে নিয়ে বিছানায় উঠত। সেখানে শুরু হতো দৈত্যপুরী থেকে রাজকন্যার ঘুম ভাঙিয়ে আনার পালা। মাঝখানে আমারই ঘুম ভাঙায় কে? রাতে প্রথম প্রহরে যখন শেয়াল ডেকে উঠত, তখনও শেয়াল ডাকা রাত কলকাতার কোনো কোনো পুরনো বাড়ির নিচে ফুকরে উঠত। আমরা যখন ছোট ছিলাম তখন সন্ধেবেলায় কলকাতা শহর এখনকার মতো এত বেশি সজাগ ছিল না। এখনকার কালে সূর্যের আলোর দিনটা যেমনি ফুরিয়েছে অমনি শুরু হয়েছে বিজলি আলোর দিন। সে সময়টাতে শহরের কাজ কম, কিন্তু বিশ্রাম নেই। উনুনে যেন জলাকাঠ নিভেছে, তবু কয়লায় রয়েছে আগুন। তেলকল চলে না, স্টিমারের বাঁশি থেমে থাকে। কারখানা ঘর থেকে মজুরের দল বেরিয়ে গেছে। পাটের গাঁট টানা গাড়ির মোষগুলো গেছে টিনের চালের নিচে শহুরে গোষ্ঠে। সমস্ত দিন যে শহরের মাথা ছিল নানা চিন্তায় তেতে আগুনের মতো, এখন তার নারীগুলো যেন দপদপ করছে। রাস্তার দুধারে দোকানগুলোতে কেনা বেচা তেমনি জমে আছে, কেবল সামান্য কিছু ছাই চাপা। রকম বেরকমের গোঙানি দিতে দিতে হাওয়া গাড়ি ছুটছে 10 দিকে। তাদের দৌড়ের পিছনে গরজের ঠেলা কম। আমাদের সেকালে দিন ফুরলে কাজকর্মের বাড়তি ভাগ যেন কালো কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে পড়ত শহরের বাতি নেবানো নিচের তলায়। ঘরে বাইরে সন্ধ্যের আকাশ থমথম করত। ইডেন গার্ডেনে গঙ্গার ধারে শৌখিনদের হাওয়া খাইয়ে নিয়ে ফেরবার গাড়িতে সহিস্তের হৈ হৈ শব্দ রাস্তা থেকে শোনা যেত। চৈত বৈশাখ মাসে রাস্তার ফেরিওয়ালারা হেঁকে যেত, বরিফ। হাড়িতে বরফ দেওয়ার নোনতা জলে ছোট ছোট টিনের চোঙে থাকতো যাকে বলা হতো কুলফির বরফ, এখন যাকে বলে আইস কিংবা আইসক্রিম। রাস্তার দিকের বারান্দায় দাঁড়িয়ে সেই ডাকে মন কি কেমন করতো না, তা মনই জানে। আর একটা হাঁক ছিল, বেলফুল। বসন্তকালের সেই মালিদের ফুলের ঝুড়ির খবর আজ যে কেন নেই কি জানি। তখন বাড়িতে মেয়েদের খোঁপা থেকে বেলফুলের গোড়ের মালার গন্ধ ছড়িয়ে যেত বাতাসে। গা ধুতে যাওয়ার আগে ঘরের সামনে বসে সম্মুখে হাত আয়না রেখে মেয়েরা চুল বাঁধত। বিনুনি করা চুলের দড়ি দিয়ে খোঁপা তৈরি হতো,
নানান কারিগরিতে। তাদের পরনে ছিল ফরাসডাঙ্গার কালাপেরের শাড়ি, পাক দিয়ে কুঁচকিয়ে তোলা। নাপিতিনে আসতো, ঝামা দিয়ে পা ঘষে ঘষে আলতা পরাতো। মেয়ে মহলে তারাই লাগাতো খবর চলাচলির কাজে। ট্রামের পয়দানের উপরে দাঁড়িয়ে ভিড় করে কলেজ আর আপিস ফেরার দল ফুটবল খেলার ময়দানে ছুটত না। ফেরবার সময় তাদের ভিড় জমতো না সিনেমা হলের সামনে। নাটক অভিনয়ের একটা ফুর্তি দেখা দিয়েছিল, কিন্তু কি আর বলবো, আমরা সে সময় ছিলাম ছেলে মানুষ। তখন বড়দের আমোদে ছেলেরা দূর থেকেও ভাগ বসাতে পারতো না। যদি সাহস করে কাছাকাছি যেতুম, তাহলে শুনতে হতো, যাও গিয়ে খেলা করো গে। অথচ ছেলেরা খেলায় যদি উচিত মতো গোল করতো, তাহলে শুনতে হতো, চুপ করো। বড়দের আমোদ আহ্লাদ সবসময় খুব যে চুপচাপ সারা হতো তা না। তাই দূর থেকে কখনো কখনো ঝর্ণার ফেনার মতো তার কিছু কিছু পড়তো ছিটকিয়ে আমাদের দিকে। এদিকে বাড়ির বারান্দায় ঝুঁকে পড়ে তাকিয়ে থাকতুম। দেখতুম ও বাড়ির নাচঘর আলোয় আলোময়। দেউরির সামনে বড় বড় চুরি গাড়ি এসে জুটেছে। সদর দরজার কাছ থেকে দাদাদের কেউ কেউ অতিথিদের উপর আগিয়ে নিয়ে যাচ্ছেন। গোলাপ পাশ থেকে গায়ে গোলাপ জল ছিটিয়ে দেওয়া হচ্ছে, হাতে দিচ্ছে ছোট্ট করে একটি তোড়া। নাটকের থেকে কুলিন মেয়ের ফুঁপিয়ে কান্না কখনো কখনো কানে আসতো, তার মর্ম বুঝতে পারিনি, কিন্তু বুঝবার ইচ্ছেটা হয় প্রবল। খবর পেতুম যিনি কাঁদতেন তিনি কুলিন বটে, কিন্তু তিনি আমার ভগ্নিপতি। তখনকার পরিবারের তেমন মেয়ে আর পুরুষ ছিল দুই সীমানার দুই দিকে, তেমনি ছিল ছোটরা আর বড়রা। বৈঠকখানার ঝাড় লণ্ঠনের আলোয় চলছে নাচ গান, গুড়গুড়ি টানছে বড়র দল। মেয়েরা লুকোনো থাকতেন ঝরোখার ও পারে, চাপা আলোয় পানের বাটা নিয়ে সেখানে বাইরের মেয়েরা এসে জমতেন। ফিস ফিস করে চলতো গেরস্থালির খবর। ছেলেরা তখন বিছানায়, পিয়ারি কিংবা শঙ্করী গল্প শোনাচ্ছে, কানে আসছে জোছনায় যেন ফুল ফুটেছে। আমাদের সময়কার কিছু পূর্বে ধনী ঘরে ছিল শখের যাত্রার চলন। মিহি গলাওয়ালা ছেলেদের বাছাই করে নিয়ে দল বাঁধার ধুম ছিল। আমার মেজ কাকা ছিলেন এমনই একটি শখের দলের দলপতি। পালা রচনা করার শক্তি ছিল তার, ছেলেদের তৈরি করে তোলবার উৎসাহ ছিল। ধনী ঘরের ঘর পোষা এই যেমন শখের যাত্রা, তেমনি ব্যবসাদারি যাত্রা নিয়েও বাংলাদেশের ছিল ভারী নেশা। এ পাড়ায় ও পাড়ায় এক একজন নামজাদা অধিকারীর অধীনে যাত্রা দল গজিয়ে উঠত। দলকর্তা অধিকারীরা সবাই যে যাতে বড় কিংবা লেখাপড়ায় এমন কিছু তা কিন্তু না। যারা নাম করেছে তারা করেছে আপন আপন ক্ষমতায়। আমাদের বাড়িতে যাত্রা গান হয়েছে মাঝে মাঝে, কিন্তু রাস্তা নেই, ছিলুম ছেলে মানুষ। আমি দেখতে পেয়েছি তার গোড়াকার জোগাড় যন্তর। বারান্দা জুড়ে বসে গেছে দলবল, চারিদিকে উঠছে তামাকের ধোঁয়া। ছেলেগুলো লম্বা চুলওয়ালা, চোখের তলায় কালি পড়া, অল্প বয়সে তাদের মুখগুলো গিয়েছে পেকে, পান খেয়ে খেয়ে ঠোঁটে গিয়েছে কালো হয়ে। সাজগোজের আসবাব আছে রং করা টিনের বাক্সয়। দেউরির দরজা খোলা, উঠোনে পিল পিল করে ঢুকে পড়ছে লোকের ভিড়। চারিদিকে টকবক করে আওয়াজ উঠছে, ছাপিয়ে ছাপিয়ে পড়ছে গলি পেরিয়ে চিতপুরের রাস্তায়। রাত্রি হবে 9টা। পায়রার পিঠের উপর বাজ পাখির মতো হঠাৎ করে এসে পড়ে শ্যাম। কড়া কড়া শক্ত হাতের মুঠি দিয়ে আমার কনুই ধরে বলে, চলো, মা ডাকছে, শোবে চলো। লোকের সামনে ডানা হ্যাচড়ায় মাথা হেট হয়ে যেত। হার মেনে চলে যেতুম শোবার ঘরে। বাইরে তখন হাঁক ডাক, ঝুলছে ঝাড় লণ্ঠন। আমার ঘরে সারা শব্দ নেই। পিল সুজের উপরে টিম টিম করছে পিতলের প্রদীপ। ঘুমের ঘোরে মাঝে মাঝে শোনা যাচ্ছে নাচের তাল সমে এসে ঠেকতেই ঝমাঝম করতাল।
সবটাতে মানা করাটাই বড়দের ধর্ম, কিন্তু একবার কি কারণে তাদের মন নরম হয়েছিল, হুকুম বেরোলো ছেলেরাও যাত্রা শুনতে পাবে। ছিল নলদময়কদের পালা। আরম্ভ হওয়ার আগে রাত 11টা পর্যন্ত বিছানায় ছিলুম ঘুমিয়ে। বারবার ভরসা দেওয়া হলো যে সময় হলে আমাকে জাগিয়ে দেবে। উপরওয়ালাদের দোস্তর জানি, কিছুতেই বিশ্বাস হয় না, কারণ তারা বড়, আমরা ছোট। সে রাত্রে নারাজ দেহটাকে বিছানায় টেনে নিয়ে গেল। তার একটা কারণ, মা বললেন তিনি স্বয়ং আমাকে জাগিয়ে দেবেন। আর একটা কারণ, 9টার পরে নিজেকে জাগিয়ে রাখতে বেশ একটু ঠেলাঠেলির দরকার হতো। এমন সময় ঘুম থেকে উঠিয়ে আমাকে নিয়ে আসা হলো বাইরে। চোখে ধাঁধা লেগে গেল। একতলায় দোতলায় রঙিন ঝাড় লণ্ঠন থেকে ঝিলিমিলি করে আলো ঠিকরে পড়ছে চারদিকে। সাদা বিছানা চাদরে উঠোনটা চোখে ঠেকছে মস্ত। একদিকে বসে আছেন বাড়ির কর্তারা আর যাদের ডেকে আনা হয়েছে। বাকি জায়গাটা যার যেখানে খুশি সেখান থেকে এনে ভরাট করেছে। থিয়েটারে এসেছিলেন পেটে সোনার চেন ঝোলানো নামজাদার দল। আর এই যাত্রার আসরে বড়য়ে ছোটয়ে ঘেঁষাঘেঁষি। তাদের বেশিরভাগ মানুষই ভদ্রলোকেরা, যাদের বলে বাজে লোক। তেমনি আবার পালা গানটা লেখানো হয়েছে এমন সব লিখিয়ে দিয়ে যারা হাত পাকিয়েছে খাগড়া কলমে, যারা ইংরেজি কপি বুকের মক্ষ করেনি। এরা সুর, এর নাচ, এদের সব গল্প বাংলাদেশের হাট ঘাট মাঠের পয়দা করা। এর ভাষা পণ্ডিত মশাই দেননি পালিশ করে। সবাই যখন দাদাদের কাছে এসে বসলুম, রুমালে কিছু টাকা বেঁধে আমার হাতে দিয়ে দিলেন। বাহবা দেবার ঠিক ওই জায়গাটিতে ওই টাকা ছুড়ে দেওয়া ছিল রীতি। এতে যাত্রাওয়ালার কিছু ছিল উপরি পাওনা, আর গৃহস্থের ছিল খোশনাম। রাত ফুরোতো, যাত্রা ফুরোতে চাইতো না। মাঝখানে নেতিয়ে পড়া দেহটাকে আর কোলা করে কে যেন কোথায় নিয়ে গেল, জানতেও পারিনি। জানতে পারলে সে কি কম লজ্জা? যে মানুষ বড়দের সমান সারে বসে বকশিস দিচ্ছে ছুড়ে, উঠোন শুদ্ধ লোকের সামনে তাকে কিনে এমন অপমান। ঘুম যখন ভাঙলো, দেখি মায়ের তক্তপোষে শুয়ে আছি। বেলা হয়েছে বিস্তর, ঝাঁঝা ঘুরছে রোদ্দুর, সূর্য উঠে গেছে, অথচ আমি উঠিনি। এ ঘটেনি আর কোনোদিন। শহরে আজকাল আমোদ চলে নদীর স্রোতের মতো, মাঝে মাঝে তার ফাঁক নেই। রোজই যেখানে সেখানে যখন তখন সিনেমা, যে খুশি ঢুকে পড়ছে সামান্য খরচে। সেখানে যাত্রা গান ছিল যেন শুকনো গাঙে কোষ দ্রুকোষ অন্তর্বালি খুঁড়ে জল তোলা। ঘন্টা কয়েক তার মেয়াদ, পথের লোক হঠাৎ করে এসে পড়ে, আজলা ভরে তেষ্টা নেয় মিটিয়ে। আগেকার কালটা যেন ছিল রাজপুত্তুর। মাঝে মাঝে পালা পর্বণে যখন মর্জি হতো, আপনি এসে করত দান খয়রাত। আর এখনকার সওদাগরের পুত্তুর হরেক রকমের ঝকঝকে মাল সাজিয়ে বসেছে সদর রাজ্জার চৌমাথায়। বড় রাস্তা থেকে খদ্দের আসে, আসে ছোট রাস্তা থেকেও।